সমসমস্ত অঙ্গ কাকে বলে? বলছে সম মানে তো এক। আচ্ছা, তাহলে সমসমস্ত অঙ্গ হচ্ছে সেই সমস্ত অঙ্গ যে সমস্ত অঙ্গের সংস্থান বা গঠন একই রকম, কিন্তু কাজ ভিন্ন বা কাজ আলাদা। যে সমস্ত অঙ্গের গঠন একই, কাজ আলাদা, সেই সমস্ত অঙ্গকে বলা হয় সমসমস্ত অঙ্গ। ইংরেজিতে বলে হোমোলগাস অর্গান। এখানে এই ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এটি হচ্ছে তিমি মাছের প্যাডেল, যেটি সাঁতার কাটার জন্য অভিযোজিত বা গঠিত। এটি পাখির ডানা, এটি বাদুড়ের ডানা, এটি ঘোড়ার অগ্রপথ, এটি মানুষের হাত। এই প্রত্যেকটির কাজ আলাদা। যেমন তিমি মাছের প্যাডেল সাঁতার কাটতে সাহায্য করে, পাখির ডানা উঠতে সাহায্য করে, বাদুড়ের ডানা এটাও উঠতে সাহায্য করে, ঘোড়ার অগ্রপথ গমনে সাহায্য করে, মানুষের হাত গমন এবং অন্যান্য বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। তাহলে এদের কাজ কিন্তু আলাদা আলাদা। কেউ সাঁতারের জন্য, কেউ দৌড়ানোর জন্য, কেউ বা ওড়ার জন্য, আলাদা আলাদা পরিবেশে আলাদা আলাদা কাজ। কিন্তু আমরা যদি দেখি এদের গঠন, অর্থাৎ এদের অস্থি সংস্থানগত যে গঠন সেটা কিন্তু একই। কারণ আমরা যদি মানুষের হাতটাকে তুলনা করি, আমি যদি এখানে হাতটা দেখাই, হাতের এই অংশটাকে আমরা বলি এর ভিতরে যে হাড়টি রয়েছে সেটা হচ্ছে হিউমেরাস। তারপরে এখানে দুটো হাড় আছে, একটা রেডিয়াস, একটা আলনা। তারপরে রয়েছে এখানে কার্পেল, মেটাকার্পেল, শেষে হচ্ছে ফ্যালেঞ্জেস। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে এইটুক দেখো তোমরা হিউমেরাস। এই হিউমেরাসটা কোন অংশ? যে বলছে না, এই হিউমেরাসটা হচ্ছে তোমার এই হাড়টুকু, এর এই হাড়টুকু, এর এই হাড়টুকু, এর এই হাড়টুকু, এর ক্ষেত্রে এই হাড়টুকু। তারপরে এক্ষেত্রে এই অংশটুকু রেডিয়াস আনলা, এর এই অংশটুকু রেডিয়াস আনলা, এর ক্ষেত্রে এটুকু রেডিয়াস আনলা, এর ক্ষেত্রে এটুকু রেডিয়াস আনলা, এর ক্ষেত্রে এটুকু রেডিয়াস আনলা। আচ্ছা, তারপরে কার্পেলস, এর ক্ষেত্রে এইটুকু 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 কার্পেলস। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি মেটাকার্পেলস, এর ক্ষেত্রে এইটুকু 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 মেটাকার্পেলস। ঠিক না? এবং শেষে এটা হচ্ছে ফ্যালাঞ্জেস, এর ফ্যালাঞ্জেস, এর ফ্যালাঞ্জেস আলাদা আলাদা। তো এদের গঠন মোটামুটিভাবে একই, সবার ভিতরে একই ধরনের হাড়ের গঠন, কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য, বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে আলটিমেটলি তাদের কাজটা আলাদা হয়েছে। এবং এই কাজটা যেহেতু আলাদা, গঠন যেহেতু একই, তাই তিমি মাছের প্যাডেল, পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, এগুলো হচ্ছে সমসমস্ত অঙ্গের উদাহরণ। ওকে, তাহলে সমসমস্ত মানে সমান সংস্থান বা একই গঠন, কাজ আলাদা। ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফণিমনসার পর্ণকাণ্ড, ঝুমকোলতার শাখা আকর্ষ এবং শতমূলীর একক পর্ণকাণ্ড, এদের গঠন এক হলেও কাজ আলাদা। তাই উদ্ভিদের ক্ষেত্রে সমস্ত অঙ্গের উদাহরণ হচ্ছে এই ফণিমনসার পর্ণকাণ্ড, ঝুমকোলতার শাখা আকর্ষ এবং শতমূলীর একক পর্ণকাণ্ড। এই হলো সমস্ত অঙ্গ। আচ্ছা, তাহলে এই গঠনটা পড়ে আমরা কি জানতে পারি? কোন
সিদ্ধান্তে আমরা আসতে পারি, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অঙ্গগুলি গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা। তাই আমরা বলতে পারি যে উল্লেখিত অঙ্গগুলি হলো সমসমস্ত অঙ্গ। ঠিক আছে? আচ্ছা, উপসংহার হিসেবে আমরা বলতে পারি যে অঙ্গগুলি গঠনগত সাদৃশ্য থেকে প্রমাণিত হয় যে বিভিন্ন রকমের মেরুদণ্ডী প্রাণীর একই রকম উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। যদি একই রকম উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি না হতো তাহলে তাদের এই অঙ্গের যে অস্থির যে বিন্যাস বা গঠন সেটা কখনোই এতটা সিমিলার থাকতে পারতো না। তারা যেহেতু একই উদ্বংশীয় থেকে উৎপত্তি হয়েছে, তার দরুনই এটি সম্ভব হয়েছে যে তাদের গঠনটা অর্থাৎ মানে হাড়ের গঠনটা মোটামুটি একই রকম প্রায়। এটা একমাত্র সম্ভব কারণ তারা ধরে নেওয়া যায় কোনো না কোনো এক উদ্বংশীয় থেকে তারা সকলেই সৃষ্টি হয়েছে। তাহলে এটি হচ্ছে সমস্ত অঙ্গের উদাহরণ বা এই সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি। আচ্ছা, সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। ব্যাখ্যা করো, এটা কোশ্চেন অনেক সময় আসে। আমরা যদি দেখি যে একটি মাত্র উদ্বংশীয় জীব থেকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জীবের কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়েছে, তাদের গঠনটা একই। তাই এই ধরনের অভিযোজনকে আমরা অপসারী অভিযোজন বলতে পারি। কারণ আমরা জানি অপসারী রশ্মি একটা নির্দিষ্ট রশ্মি থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক একই রকমভাবে জীবনবিজ্ঞানে আমরা অপসারী অভিযোজন হিসেবে সমস্ত অঙ্গের উদাহরণ বলতে পারি। সমস্ত অঙ্গ অপসারী অভিযোজনেরই যে সাক্ষ্য বহন করে সেটাই তার প্রমাণ। কারণ একটি মাত্র উদ্বংশীয় জীব থেকে বিভিন্ন কাজের জন্য তাদের রেডিয়েশনটা চারিদিকে ছড়িয়ে গেছে, অর্থাৎ বাস্তুতন্ত্রের বিভিন্ন নিচকে তারা মানে ব্যবহার করার জন্য তারা বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য চারিদিকে ছড়িয়ে গেছে। এটি অপসারী বিবর্তনে সাক্ষ্য বহন করে, এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না। ওকে, আচ্ছা চলো নেক্সট পর্ব হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। দেখো সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে একটু দেখে নিই। সমবৃত্তীয় অঙ্গ আগেরটার ক্ষেত্রে যেটা ছিল পুরোটা এটা তার বিপরীত। বলছে যে সমস্ত অঙ্গ গঠনগতভাবে পৃথক, এক্ষেত্রে গঠনগতভাবে পৃথক কিন্তু কাজ একই। আগেরটার ক্ষেত্রে কি ছিল? গঠন একই, কাজ আলাদা। এক্ষেত্রে কাজ একই আর গঠনটা আলাদা। তাহলে যে সমস্ত অঙ্গ গঠনগতভাবে পৃথক হয়েও একই ধরনের কাজ করে জীবদেহের সেই সকল অঙ্গকে আমরা বলি সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালগাস অর্গান। উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি যে পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা, তিনটি ডানাই কাজটা একই, উঠতে সাহায্য করে, কিন্তু গঠন তো আলাদা। বাদুড়ের ডানার গঠন একদমই আলাদা, পাখির ডানার গঠন একদমই আলাদা, তাই না? আবার পতঙ্গের ডানা আরও আলাদা। তাহলে ডানার গঠন আলাদা, অর্থাৎ ডানার গঠন পৃথক, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের কাজ, প্রত্যেকেরই কাজ উড়বা মানে উঠতে হবে, ওড়ার জন্য কাজ, তাই না? ফ্লাইংটাই কাজ। তাহলে সেই জন্য এদেরকে আমরা বলি সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় মানে বৃত্ত মানে এখানে বৃত্তি মানে কার্য, মনে রাখতে হবে, বৃত্তি মানে কার্য। তাহলে কার্যগতভাবে একই, গঠনগতভাবে আলাদা যারা, তারাই সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের অঙ্গ তাহলে কোন ধরনের অভিযোজনের সাক্ষ্য বহন করবে? বলছে এরা অভিসারী, আগেরটা ছিল অপসারী, এটা হচ্ছে অভিসারী অভিযোজনের সাক্ষ্য বহন করবে। কেন অভিসারী? বলছে না এদের গঠন আলাদা, এর গঠন আলাদা, এর গঠন আলাদা, কিন্তু তিনজনেরই কাজ তো একই,
অর্থাৎ গঠন একই হলো, কাজটা একই। আগের ক্ষেত্রে কী ছিল, একটা বিন্দু থেকে আলো চতুর্দিকে ছড়িয়ে গেছে, তাই না, অ্যারোটা বহির্মুখী ছিল। এক্ষেত্রে কি হচ্ছে, বাইরের দিক থেকে অ্যারোটা ভেতরের দিকে আসে, অর্থাৎ গঠন সকলেরই আলাদা কিন্তু কাজ একই, মাঝখানে কাজ একই। আগেরটার ক্ষেত্রে কি ছিল, মাঝখানে ছিল গঠন একই, কাজ আলাদা, তাই না। আর এক্ষেত্রে গঠন আলাদা কিন্তু কাজ একই, তাই এটা অভিসারী অভিযোজনের সাক্ষ্য বহন করে। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ কি হবে? উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ হবে ঝুমকোলতার আকর্ষ এবং মটর গাছের আকর্ষ। দুটারই কাজ একই কিন্তু দুটাই আলাদা, একটা শাখা রূপান্তর, একটি পাতা রূপান্তর। যেমন ঝুমকোলতার আকর্ষ শাখা রূপান্তর, কোনো একটা শাখা থেকে রূপান্তরিত হয়েছে, আর মটর গাছের আকর্ষ একটা পাতা থেকে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে এরা সমবৃত্তীয় অঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, যে জিনিসটা একটু বুঝিয়ে দিলাম, অভিসারী অভিযোজন আর অপসারী অভিযোজন, তাই না। অভিসারী অভিযোজন, অভিসারী, একটা হচ্ছে অপসারী। অভিসারী অভিযোজন আর একটা অপসারী। অপসারী অভিযোজনের ক্ষেত্রে গঠনটা মাঝখানে থাকবে, কাজ আলাদা। ঠিক আছে, স্ট্রাকচার একই, কাজ আলাদা। অভিসারীর ক্ষেত্রে হবে উল্টোটা, ফাংশন বা কাজটা একই হবে, গঠন আলাদা হবে, অর্থাৎ কাজের দিকেই সব ছুটছে। অর্থাৎ এখানে কাজ একই হওয়ার দরুন গঠন আলাদা হলেও, যেমন একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে যেরকম, আর এখানে একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এইভাবে অভিসারী এবং অপসারী অভিযোজনের সাক্ষ্য বহন করে কিন্তু এই দুটি। এই ছবিটা দিয়ে একটু বুঝিয়ে দেয় একটু, তাহলে আবার ব্যাপারটা আরও ভালো করে ক্লিয়ার হবে। এখানে ছবিতে আমরা যদি দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে যে এক্ষেত্রে প্রথম যেটা আছে সেটা অভিসারী অভিব্যক্তি, পরেরটা অপসারী অভিব্যক্তি। অভিসারী অভিব্যক্তির ক্ষেত্রে পতঙ্গের ডানা এবং বাদুড়ের ডানা, এদের উৎস ভিন্ন, উদ্বংশীয় জীব থেকে তারা এসেছে। এদের উৎস ভিন্ন 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 উদ্বংশীয় জীব থেকে তারা এসেছে। পতঙ্গ হচ্ছে কোথায়, আর্থ্রোপড, তাই না, আর্থ্রোপড বা সন্ধিপদ। পতঙ্গ হচ্ছে সন্ধিপদ, আর বাদুড় হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী। তো দুটারই উদ্বংশীয় জীব আলাদা আলাদা কিন্তু কাজ একই, অর্থাৎ দুটো আলাদা আলাদা জায়গায় থেকে এসে একটা জায়গায় মিলিত হচ্ছে, কাজ একই। এই যে অ্যারোটা একই জায়গায়, দুটাই ওড়ার জন্য অভিযোজিত, তাই এটা হচ্ছে অভিসারী অভিযোজন। এক্ষেত্রে কি, অপসারীর ক্ষেত্রে ঘোড়ার অগ্রপথ, তিমির প্যাডেল। ঘোড়াও স্তন্যপায়ী প্রাণী, তিমি মাছও একটা স্তন্যপায়ী প্রাণী, তাই না। দুটারই উদ্বংশীয় জীবটা একই উদ্বংশীয় জীব, কিন্তু কাজ আলাদা হওয়ার জন্য তারা একই জায়গা থেকে বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে। আর এখানে দুটো আলাদা উদ্বংশীয় জীব একই জায়গায় এসে মিলিত হচ্ছে, তাই এটি হলো অভিসারী, এটি হলো অপসারী। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ঘোড়ার অগ্রপথ, তিমি মাছের প্যাডেল, এরা একই উদ্বংশীয় থেকে এসেছে কিন্তু এদের কাজ আলাদা। পরিবেশগত কারণে তিমির প্যাডেল, যেটাকে আমরা অগ্রপদে রূপান্তরিত রূপ প্যাডেল, সেটা সাঁতার কাটার কাজে ব্যবহার হয়, এবং পরিবেশগত কারণে ঘোড়ার অগ্রপথ দৌড়ানোর জন্য ব্যবহার হয়। তাহলে এটাই হচ্ছে অপসারী অভিব্যক্তি এবং অভিসারী অভিব্যক্তির মধ্যে তফাৎ। ভালো করে এই পয়েন্টগুলো লিখতে হবে কিন্তু পরীক্ষায়।